আজকের ভিডিওটা শুরু করছি একটা মন খারাপ করা ঘটনা দিয়ে। রিসেন্টলি আমার খুব কাছের একটা বন্ধু তার বাবাকে হারিয়েছে। তাদের বাড়িতে ছোট থেকে যাতায়াত, কাকুর সঙ্গে দিব্যি পরিচয় ছিল। ইনফ্যাক্ট এই বয়সেও ওনার মতন হাসি খুশি কর্মঠ মানুষ আমি খুব কমই দেখেছি। হঠাৎই দুপুরবেলা খেতে খেতে শরীর খারাপ হতে লাগলো। তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হলো এবং অ্যাজ সাসপেক্টেড ডাক্তার বললেন একটা মেজর কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। যাই হোক, ভর্তি থাকলেন 2 দিন। কাকু তো আর ফিরলেন না, কিন্তু তার থেকেও ভয়ঙ্কর যখন হাসপাতালের বিল এলো প্রায় 5.5 লাখ টাকা। একদিকে মাথার উপর থেকে একটা গুরুজন চলে যাওয়ার কষ্ট, আর একদিকে এতটা আর্থিক বার্ডেন। একটা সুখী পরিবার কিভাবে 2 দিনের মধ্যে পথে বসে গেল সেটা নিজের চোখে দেখলাম। সব কিছু শেষ হতে জাস্ট একটা সেকেন্ড লাগে। আজ তো সুস্থ, দিব্যি করে কমে খাচ্ছি, আমার এসব রোগজারি হয় না। জ্বরে পড়ে শুয়ে থাকার মতন সময় আছে নাকি আমার? এইসব অলক্ষণের কথা মাথায় আনা উচিত নয়। কি শুনেছেন নিশ্চয়ই এই ধরনের কথা বাবা মায়ের মুখ থেকে? মধ্যবিত্ত পরিবারে 99% ছেলে মেয়ে এইসব শুনেই বড় হয়েছে। সংসারের বোঝা টানতে টানতে আমাদের বাবা মায়েরা যেন তাদের নিজেদের গুরুত্ব দিতেই ভুলে গেছে। আজ না হয় আমি কিছু একটা করছি, নিজের মতন করে রোজগার করছি, তাই আমার ফার্স্ট প্রায়োরিটি এখন বাড়ির লোকের খেয়াল রাখা। এবার সেই জন্য খানিক নিজের তাগিদেই দেশের মেডিকেল সিচুয়েশনটা বুঝতে ইন্টারনেট ঘাঁটতে শুরু করলাম। কিন্তু এসব খুঁজতে গিয়ে যা পেলাম তাতে মাথা ঘুরে গেল। আর আমার দায়িত্ব আমার ভিউয়ার্সদের কাছে সেই সব শকিং ডেটা সঠিকভাবে পৌঁছে দেওয়া। জীবনটা কত অনিশ্চিত, তাই না? হাসি খুশি জীবনে হঠাৎ অন্ধকার নেমে আসছে। খেয়াল করে দেখবেন আজকাল রাস্তায় অ্যাক্সিডেন্ট খুব বেড়ে গেছে। আগে 50-60 বছরে হার্ট অ্যাটাক হতো, এখন 20-30 বছরে এমনকি স্কুল স্টুডেন্টদেরও হার্ট অ্যাটাক হচ্ছে। লোকজন আনন্দ করছে, মজা করছে, আর তার মাঝে হঠাৎ করেই এসব ঘটছে। সমস্ত ভেজাল খাবার, চারদিকে পলিউশন, অত্যাধিক গরম, আর এরই মধ্যে রোজ জল ঝড়ে দিনরাত এক করে কাজ করছে মানুষ। এবার এরা যদি বাড়ির একমাত্র আর্নিং পার্সন হয়, যার টাকায় সন্তান, বাবা মা, গোটা সংসার চলে, ভগবান না করুক তার কিছু হয়ে গেলে পুরো পরিবার পথে বসে যাবে। একটা মধ্যবিত্ত পরিবারে কারোর দুর্ঘটনা ঘটলে মাথায় আকাশ ভেঙে পড়ে। কি হয়রানির শিকার হয় যারা ফেস করেছে একমাত্র তারাই জানে। সারাদিন হসপিটাল ঘর। অনেকেই ভাবেন মোদির আয়ুষ্মান ভারত বা দিদির স্বাস্থ্যসাথী আছে, কিংবা কাজের ওখানে ইএসআই আছে, তারা কি আদৌ পুরোপুরি সিকিওর? সবাই কি হেল্পফুল হয়? এতে কি সব কিছু কভার হয়? আর যদি না হয় তার জন্য কী করা উচিত সেটাও বলবো। একটা মেডিকেল এমার্জেন্সি আপনার পরিবারকে কিভাবে শেষ করে দিতে পারে এবং সেটা থেকে কিভাবে বাঁচবেন, আসুন জেনে নিই। নমস্কার, আমি অনির্বাণ। প্রথমেই বলি, আপনি যে চাকরি করুন না কেন, আপনার বাৎসরিক আয় কত পার্সেন্ট হারে বাড়তে পারে? 3-4%, কিংবা খুব বেশি হলে 5 থেকে 10। কিন্তু ভারতের প্রতি বছর মেডিকেল ইনফ্লেশন অর্থাৎ স্বাস্থ্য খাতে খরচ বাড়ে কত জানেন? 14%। ঠিক শুনেছেন, প্রতি বছর ঠিক এতটা হারেই বাড়ছে চিকিৎসার খরচ। আপনার মাইনে বাড়ছে কি? যদি বাড়েও সঙ্গে নিত্য প্রয়োজনীয় জিনিসেরও খরচ বাড়ছে। এর মধ্যে চিকিৎসার মতন একটা ইমার্জেন্সি সার্ভিসের খরচের জন্য টাকা জমানো এক কথায় আজকের দিনে ইম্পসিবল। এক্ষেত্রে একটা হেলথ ইন্স্যুরেন্স কিন্তু একটা পরিবারকে বাঁচিয়ে দিতে পারে। অনেকেই ভাবেন 15-20 হাজার টাকার স্যালারি, হেলথ ইন্স্যুরেন্স আর কি করব? কিন্তু একেবারে 15-20 লাখের ধাক্কা মাচাতে তো কিছু প্রিকশন নেওয়াই যায়। তার চেয়ে বড় কথা, এতগুলো টাকা আমার আপনার ঘরে আদৌ থাকে কি? আবার কষ্টে সৃষ্টে একটা ইন্স্যুরেন্স করালেনও, কিন্তু দেখা গেল আপনি যেটা ট্রিটমেন্ট করাতে গেলেন সেটারই কভারেজ নেই, কিংবা সেই নার্সিংহোম নেই, ক্যাশলেস ট্রিটমেন্ট হয় না, বা ভুলভাল বুঝিয়ে আপনার এজেন্ট এমন একটা ইন্স্যুরেন্স করিয়ে দিয়েছে যেটা আদৌ আপনার কাজে লাগবে না। এক্ষেত্রে আপনাকে হেল্প করবে ডিটো একটা দারুণ প্ল্যাটফর্ম, যেখানে আপনি শুধু আপনার রিকোয়ারমেন্টগুলো ফিল করলেই ডিটো খুঁজে দেবে আপনার জন্য বেস্ট ইন্স্যুরেন্স পলিসি, যেখানে প্রত্যেকটা ইন্স্যুরেন্সের ব্যাপারে সমস্ত ডিটেলস, যেমন কি কভারেজ থাকছে, কি থাকছে না, কি বেনিফিট রয়েছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা অন্য কোথাও থাকে না, আপনি যে পলিসিটা চুজ করছেন সেটার যদি কোনো ল্যাগ থাকে সেটাও আপনাকে স্পষ্ট করে দেখিয়ে দেবে ডিটো। আমার সবচেয়ে ভালো লাগে এদের নো স্প্যাম পলিসি। এরা বাকিদের মতন বারবার কল করে ডিস্টার্ব করে না, এবং আমি নিশ্চিত এগুলো দেখে আপনি খুব সহজেই নিজের প্রয়োজন মতন ইন্স্যুরেন্স পলিসি চুজ করতে পারবেন। এরপরও যদি কোনো কনফিউশন থাকে তবে বিভিন্ন পলিসিগুলোকে একে অপরের সাথে কম্পেয়ার করে দেখে নিন কোন পলিসিটা আপনার জন্য সবচেয়ে বেশি লাভবান। আর এত কিছুর পরও যদি আপনার কিছু বুঝতে অসুবিধা হয় তবে ডিটো থেকে একজন সরাসরি কনসালটেন্টের সাথে ডিরেক্ট কল করে কথা বলে সমস্তটা বুঝে নিতে পারবেন। এখানে 30 মিনিট ফ্রি কনসালটেন্সি প্রোভাইড করছে ডিটো। আর যেহেতু ডিটো নিজের কোনো পলিসি বিক্রি করে না, ডিটো একটা মিডিয়াম হিসেবে কাজ করছে, তাই এই ব্যাপারে নিশ্চিত থাকুন যে ডিটো যেটা বলবে সেটা আপনার লাভের জন্যই বলবে। এটা সাজেস্ট করার পিছনে আরও একটা কারণ হলো ডিটোর পিছনে রয়েছে জিরোধা। আই হোপ আপনারা জানেন জিরোধা একটা বিশ্বস্ত নাম। তার চেয়ে ইম্পর্টেন্ট হলো ডিটো এখনও পর্যন্ত 2 লাখেরও বেশি মানুষকে তাদের প্রয়োজন মতন ইন্স্যুরেন্স পলিসি নিতে হেল্প করেছে। ক্লেম সেটেলমেন্টও হেল্প করে ডিটোর গুগল রিভিউ চেক করে দেখতে পারেন তারা কতটা স্যাটিসফাইড। তাই যে কোনো ইন্স্যুরেন্স নেওয়ার আগে আপনি চোখ বন্ধ করে ভরসা করতে পারেন ডিটোকে।
ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, এক্ষুনি চেক আউট করুন। আমাদের দেশে অধিকাংশ ঘরেই হেলথ ইন্স্যুরেন্স নেই। আমাদের বাবা মা সহ এক্স্যাক্টলি আগের জেনারেশন মানুষরা কিন্তু এমনটাই ভাবতেন যে যতদিন সুস্থ আছি, কাজ করছি, ততদিন আর কোনো চিন্তা নেই। কিন্তু হঠাৎ হওয়া শরীর খারাপ কিংবা অ্যাক্সিডেন্ট যদি বাড়ির একমাত্র কর্মক্ষম মানুষটিকে অকেজো করে দেয়, তাহলে পুরো পরিবার নিয়ে পথে বসতে হবে। তাছাড়াও জানেন নিশ্চয়ই, ভারত এখন ডায়াবেটিস ক্যাপিটাল অফ দি হোল ওয়ার্ল্ড। 2022 সালের পরিসংখ্যান অনুযায়ী ভারতে প্রায় 212 মিলিয়ন ডায়াবেটিস রোগী রয়েছে। ডায়াবেটিস, পিসিওডি, পিসিওএস এই জাতীয় রোগগুলো কিন্তু খুব সহজেই আর্লি ডিটেকশনের মাধ্যমে নিরাময় করা সম্ভব। কিন্তু আমরা করি না, কারণ আমাদের মধ্যবিত্ত মানসিকতা বলে, এ বাবা টেস্ট করলাম কিন্তু রিপোর্ট তো সব নর্মাল, তাহলে টেস্ট করে টাকাটাই জ্বলে গেল। অথচ আমরা ভুলে যাই একটা 2000 টাকার হেলথ চেক আপ কিন্তু ভবিষ্যতে লাখ লাখ টাকা বাঁচাতে পারে। ভারতীয় স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা বলবো আর সরকারি এবং বেসরকারি হাসপাতাল নিয়ে কথা বলবো না, সেটা হতে পারে না। ভারতে বর্তমানে 23,581টা সরকারি হাসপাতাল এবং 22টা কেন্দ্রীয় সরকারি হাসপাতাল রয়েছে। তুলনায় 43,486টা প্রাইভেট হাসপাতাল রয়েছে। ঠিকভাবে দেখলে সংখ্যাটা হয়তো আরও বেশি হবে। আর ভারতের চাহিদার প্রায় 62% পূরণ করে এই প্রাইভেট হাসপাতালগুলো। আর প্রাইভেট হাসপাতালে ঝা চকচকে এসি অ্যাম্বিয়েন্সের সঙ্গে পরিষ্কার বেড, সুন্দর পরিষেবা আপনার মনে খানিক ভরসাই জোগাবে। কিন্তু এখানেই আসে একটা বড় টুইস্ট। এই বেসরকারি ক্ষেত্রগুলি কিন্তু সরকারের থেকে প্রায় 3 থেকে 8 গুণ বেশি কস্টলি। যেমন ধরুন, হিপ রিপ্লেসমেন্ট সার্জারির খরচ প্রাইভেটে 2.5 লাখ থেকে 5 লাখ পর্যন্ত হতে পারে, কিন্তু সরকারি হাসপাতালে তার খরচ মাত্র 82,000 টাকা। ওপেন হার্ট সার্জারির ক্ষেত্রে প্রাইভেটে খরচ 2.8 লাখ, কিন্তু সরকারি হাসপাতালে খরচ মাত্র 95,000। চোখের ছানি অপারেশনের ক্ষেত্রে যেখানে গভর্নমেন্ট হসপিটাল নেয় 5 থেকে 10,000 টাকা, আবার অনেক ক্ষেত্রে কিন্তু বিভিন্ন এনজিওর উদ্যোগে বিনা পয়সাতেও হয়, সেইখানেই প্রাইভেটে এই অপারেশনের খরচ প্রায় 20,000 থেকে 50 কিংবা 1 লাখ পর্যন্ত হতে পারে, জটিলতার উপর নির্ভর করে। আর এই যে আগে বলেছিলাম বেসিক কিছু হেলথ টেস্টের ব্যাপারে, সেগুলো ক্ষেত্রেও কিন্তু সরকারি হাসপাতালে খরচ অর্ধেকেরও কম। তবে সরকারি হাসপাতালে অসুবিধাটা কোথায়? আরও একবার মনে করিয়ে দিই, ভারতের জনসংখ্যা কিন্তু প্রায় 144 কোটি। সুতরাং এই সংখ্যক গভর্নমেন্ট হাসপাতাল কিন্তু কোনোভাবেই পেশেন্টের চাহিদা পূরণ করতে পারে না। সুতরাং একই বেডে 3 জন পেশেন্ট সরকারি হাসপাতালের রোজকার দৃশ্য। এমনকি কখনো কোনো সরকারি হাসপাতালে ভিজিট করলে মেঝেতে শোয়ার ব্যবস্থাও কিন্তু আপনি দেখতে পাবেন। আপনার প্রিয়জনকে অসুস্থ অবস্থায় নিশ্চয়ই আপনি এইভাবে দেখতে পারবেন না। দরকার হলে বাড়ির শেষ সম্পদটুকু অবধি বিক্রি করে চেষ্টা করবেন যাতে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়া যায়। এমনটা নয় যে সরকার চেষ্টা করছে না, কিন্তু ইটস নট এনাফ। ভবিষ্যতের এই খরচগুলো কিন্তু বাঁচাতে পারে একমাত্র হেলথ ইন্স্যুরেন্স। এবার আসি এই হেলথ ইন্স্যুরেন্স রিলেটেড কিছু মিসকনসেপশনে। ইনফ্যাক্ট আমারও এই ভুল ধারণাগুলো ছিল, তাই একটা একটা করে মিথ ভাঙবো। প্রথমেই আসে কেন নেব হেলথ ইন্স্যুরেন্স। কারণ যত কম বয়সে নিই না কেন, বার্ষিক 14-15 হাজার টাকা তো আমার যাবেই। যে টাকাটা ইনভেস্ট করলে আমার কাজে লাগতো, নিজের দরকারি কাজে খরচও করতে পারতাম, সেই টাকা এমন জায়গায় কেন দেবো যেখান থেকে আদৌ রিটার্ন পাবো কিনা তার কোনো গ্যারেন্টি নেই। হাসপাতালে তো আর কেউ রোজ রোজ ভর্তি হতে যায় না রে বাবা। এটা যদি ভেবে থাকেন তাহলে পরের কথাগুলো মন দিয়ে শুনুন। বার্ষিক 14-15 হাজার টাকা আপনি যদি লিগালি ইনভেস্ট করেন, সেই ক্ষেত্রে প্রতি বছর 12-13% হারে সুদ দিলেও আপনার জন্মে বছরে প্রায় 17,000 টাকা। আর যেখানে মেডিকেল ইনফ্লেশন 14%, এই টাকাটা যে সাফিসিয়েন্ট হবে না সেটা বুঝতেই পারছেন। আর খরচ সম্পর্কে একটা বেসিক আইডিয়া দিই। যেমন ধরুন, ভারতের একটা সরকারি হাসপাতালে আইসিইউ বেডের একদিনের খরচ 1,500 টাকা অ্যাভারেজ, এবং প্রাইভেট হাসপাতালে সেটার খরচ 20 থেকে 30,000 টাকা। তাহলে ভাবুন, মাসিক 1,000 বা 1,500 টাকা দিয়ে নিজের ভবিষ্যৎকে সুনিশ্চিত করাটা বুদ্ধিমানের কাজ কিনা। তাহলে পরিবারের মাত্র একটা হসপিটালাইজেশন হলেই কিন্তু পরিবার সমেত যেতে হবে পভার্টি লাইনের নিচে। আর হেলথ ইন্স্যুরেন্স নেওয়ার জন্য এই সমস্ত বিষয়ে আপনাকে সাহায্য করতে পারে ডিটো। 2, এবার প্রশ্ন আসে, আমরা তো সরকারকে ট্যাক্স দিচ্ছি, তাহলে আমাদের চিকিৎসার দায়িত্ব সরকার নিচ্ছে না কেন? একটু পিছিয়ে যাই। 1948 সালে ভারতে তৈরি হয় ESIS, অর্থাৎ এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স স্কিম। এই স্কিম মূলত ছিল ব্লু কলার জবের জন্য, অর্থাৎ শ্রমজীবী মানুষদের জন্য। ভারী এবং বিপদসংকুল মেশিনারি ইউজ করার পিছনে তাদের বিপদের এক্সপোজারও বেশি ছিল। পরবর্তীকালে 1954 সালে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম চালু হয়, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি এবং তাদের পরিবারের জন্য। ধীরে ধীরে প্রতিটা রাজ্যের সরকার এবং বেশ কিছু প্রাইভেট সংস্থাগুলিও তাদের এমপ্লয়ীদের জন্য হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইড করতে থাকে। তারপর অনেক জল গড়িয়েছে, দেশের জনসংখ্যা বিপুল হারে বাড়তে শুরু করেছে। ভারত সরকারও হাসপাতালের কোটা পূরণ করতে না পেরে বাজারে এন্ট্রি দিল প্রাইভেট হাসপাতালগুলোকে। যেমনটা আগের পয়েন্টেই বললাম, সরকারি হাসপাতালের তুলনায় প্রাইভেট হাসপাতালে চিকিৎসার খরচ বাড়ল প্রায় 2 থেকে 2.5 গুণ। 2017 সালে কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পে ভারতের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য দুটো স্কিম চালু করা হয়। এক,
হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার 2018 সালে ফেব্রুয়ারি মাসেই ভারত সরকার ঘোষণা করে ভারতে প্রায় 1.5 লাখ HWC খোলা হবে, যার ফলে বিভিন্ন রুরাল এরিয়াতেও চিকিৎসা পৌঁছানো সম্ভব হবে। 2. প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। এই স্কিমের মাধ্যমে প্রায় 5 লাখ পর্যন্ত মেডিকেল এক্সপেন্সেস কভার করা হবে। সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালে এই স্কিম উপলব্ধ থাকবে। 3. সমস্ত খরচ 60% সেন্ট্রাল গভর্নমেন্ট আর 40% রাজ্য সরকার বহন করবে। নিঃসন্দেহে ভালো প্রচেষ্টা, কিন্তু এই স্কিম ব্যবহারের উপযুক্ত কেবলমাত্র দরিদ্র মানুষ এবং তাদের পরিবার, যেটা ভারতের 40% জনসংখ্যা। মধ্যবিত্ত কোথায়? যদিও 2024 সালের 70 বছরের ঊর্ধ্বে যে কোনো ব্যক্তির জন্য এই স্কিম চালু করা হয়েছে, সেই ক্ষেত্রে বার্ষিক আয় দেখা হচ্ছে না। এক্ষেত্রে কিন্তু আমাদের রাজ্য সরকার কিছুটা এগিয়ে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলেই কিন্তু আপনি পেয়ে যেতে পারেন স্বাস্থ্য সাথী কার্ড, যা আপনাকে প্রোভাইড করবে 5 লাখ পর্যন্ত হেলথ ইন্স্যুরেন্স, এবং এক্ষেত্রেও পরিবারের সদস্য সংখ্যা গুরুত্বপূর্ণ নয়। প্রাইভেট সংস্থার কর্মীরাও কিন্তু একটা বেসিক হেলথ ইন্স্যুরেন্স কভারেজের মাধ্যমেই থাকেন। ব্যাস, নিশ্চয়ই ভাবছেন তাহলে আর সমস্যাটা কোথায়? ভিডিওটা দেখে সময় নষ্ট করার মানে নেই, আর কিছুক্ষণ দাঁড়িয়ে যান, সবটাই বলছি। আয়ুষ্মান ভারত হোক বা স্বাস্থ্যসাথী, শুনতে খুব ভালো লাগছে এবং প্রচুর মানুষ বেনিফিট পেয়েওছে, কিন্তু অনেক মানুষ এমনও আছে যারা বেনিফিটেড হয়নি। বিভিন্ন কমপ্লেক্স রয়েছে, অনেক প্রাইভেট হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ড চলে না, কোথাও কোথাও একটা পার্সেন্টেজ পর্যন্ত অ্যালাউ করে। কার্ড বানাতেও অনেক সমস্যা দেখা দেয়। মাথায় রাখবেন, সংখ্যাটা কিন্তু 5 লাখের মধ্যে সীমাবদ্ধ। সুস্থ অবস্থায় 5 লক্ষ টাকা অনেক মনে হলেও আজকের বাজারে একজন অসুস্থ মানুষের পেছনে এই অর্থ কিভাবে বেরিয়ে যাবে ধারণাও পর্যন্ত করতে পারছেন না। এই সরকারি কার্ডগুলো কিন্তু সমস্ত বেসরকারি হাসপাতালে গ্রহণযোগ্য নয়। এবার ধরুন আপনি এমার্জেন্সি কেসে বাড়ির কাছের হাসপাতালে নিজের প্রিয়জনকে ভর্তি করাতে চাইলেন, গিয়ে জানতে পারলেন সেখানে এই স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণযোগ্য নয়। কি করবেন তখন? আবারও গ্যাটের করি খরচ করে অ্যাম্বুলেন্স করে নিয়ে গেলেন সরকারি হাসপাতালে, যেখানে গিয়ে আবার শুনলেন বেড নেই। ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠছে না? একে অসুস্থ মানুষ, সঙ্গে হাসপাতালের এই অব্যবস্থা। মাথা ঠান্ডা রাখা কি সম্ভব? ইএসআই ক্ষেত্রেও হাতে গোনা কয়েকটা ইএসআই হাসপাতাল ছাড়া দেখাতে পারবেন না। আর সব ইএসআইতে সব ধরনের ফেসিলিটি আছে তাও নয়, লিমিটেড। এখানে যে প্রচুর খরচ স্পেন্ড করতে পারবেন তাও নয়, অর্থাৎ আপনার ব্যাকআপ প্ল্যান রাখা অবশ্যই উচিত। 3. আর সেটা হলো এগুলোর সাথে একটা ঠিকঠাক হেলথ ইন্স্যুরেন্স। এতক্ষণে যদি কনভিন্সড হয়েই থাকেন যে কেন একটা হেলথ ইন্স্যুরেন্স প্রয়োজন, তাহলে বাকিটাও শুনুন। ভিডিওর শুরুতেই বলেছিলাম নিজের প্রয়োজনেই এই হেলথ ইন্স্যুরেন্স নিয়ে পড়াশোনা শুরু করি। এবার আপনি ভাবতেই পারেন আপনার কম বয়স, সেক্ষেত্রে এখনই কি প্রয়োজন এইসবে? উত্তরটা হলো হ্যাঁ, যত কম বয়সে করাবেন, যতটা নিরোগ অবস্থায় করাবেন, ততটাই লাভ কিন্তু আপনার। প্রিমিয়াম অনেকটাই কম দিতে হবে। যদি কোনো প্রি এক্সিস্টেন্ট ডিজিজ থেকে থাকে তবে সেটা আগে থেকেই জানাতে হবে, এবং সেক্ষেত্রে রোগের স্টেজ অনুযায়ী প্রিমিয়াম ধার্য হবে। তবে আমার ভিউয়ারদের উদ্দেশ্যে বলছি, এই ক্ষেত্রে রোগ গোপন করলে পরে যদি ধরা পড়ে তাহলে কিন্তু পুরো ক্লেমটাই বাতিল হয়ে যাবে। কিছু টাকা প্রিমিয়াম হিসেবে বেশি দেওয়া ভালো তার থেকে। এটা তো গেল ভীষণ বেসিক নলেজ। এরপর আসে আপনার রিকোয়ারমেন্ট অ্যানালিসিস। হেলথ ইন্স্যুরেন্স নেওয়ার আগে কিছু জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, যেমন ইন্স্যুরেন্সের অ্যামাউন্ট, কোন কোন হাসপাতালে সেটা গ্রহণযোগ্য ইত্যাদি। অনেকের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে জানতে পেরেছি অনেক কিছুই হিডেন ক্লজ থাকে। যেহেতু এটা রোজ ব্যবহারের জিনিস নয়, তাই অনেকেই হয়তো সেগুলো মিস করে যান। আর এগুলো থেকে অবভিয়াসলি আপনাকে হেল্প করবে ডিটো। লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে, চেক আউট করুন। নিজের এবং পরিবারের জন্য বেস্ট প্ল্যান চুজ করে সুরক্ষিত রাখুন। আর এই ভিডিওটা প্রিয়জনদের মধ্যে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবেন। ধন্যবাদ।